আজকে তোমাদের সান্দ্রতা সম্পর্কে কিছু ধারণা দেবো, খুবই সামান্য আছে। সান্দ্রতা বা ভিসকসিটি, যেমন প্লবতা তরল বা গ্যাসের ক্ষেত্রে একটা ধর্ম, সেরকম সান্দ্রতা বা ভিসকসিটিও একটা ধর্ম। তো সান্দ্রতা বা ভিসকসিটি কি? কোনো তরল যখন প্রবাহিত হয় বা একটা পাত্রে কিছু পরিমাণ তরল নিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, দিয়ে দেখা যায় তরলের যে ঘূর্ণন, আবর্তন বেগ সব জায়গায় কিন্তু সমান হয় না। মধ্যবর্তী বা মিডিল যে অংশগুলো, মাঝামাঝি যে অংশ, সেখানে সবচেয়ে বেশি হয়, এবং প্রান্তের দিকে মানে পাত্রের গায়ে যে জায়গাগুলি প্রায় জিরো বা থেমে যায়, মানে বেগটা প্রায় শূন্য ধরা হয় বা শূন্য হয় বললেই চলে। তো এই যে ধর্মটা, এই ধর্মটা সৃষ্টি হচ্ছে সান্দ্রতার জন্য, বা এই ঘটনাটা ঘটে। সান্দ্র মানে অনেকটা আমাদের কল্পনা আছে, সান্দ্র মানে চ্যাটচ্যাটে বা কোনো গ্লিসারিন জাতীয় পদার্থ যেগুলো, বা মাস্টার্ড অয়েল, আমাদের পেট্রোল, এই যে জিনিসগুলো সান্দ্র। তো সান্দ্রতা কি? ধরো কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তো তরল প্রবাহটাকে, তরল যে প্রবাহিত হচ্ছে সেই তরল প্রবাহকে কতগুলি স্তরে বিভক্ত করা যায়। এই স্তরগুলিকে বলা হয় ধারারেখ বা স্ট্রিম লাইন। স্তরগুলিকে বলা হয় ধারারেখ বা স্ট্রিম লাইন। যে স্তরগুলো আমরা কল্পনা করতে পারি, স্তর, লেয়ার। তো যদি কোনো একটা পাইপ এরকম দেখতে হয়, আমি জাস্ট একটা ছবি দেখাই। ধরো বললাম পাইপ তো সাধারণত চুঙের মতন হয়, তো এর ভেতরে যে লিকুইড লেয়ারগুলো আছে সেগুলোকে আমরা কল্পনা করছি, মনে করছি মিডিল যে লেয়ারটা আছে সেটা যাচ্ছে, সেটা একটা ছোট্ট সিলিন্ডার, তারপরের লেয়ারটা তার থেকে একটা বড় ব্যাসার্ধের সিলিন্ডার, তারপরের লেয়ারটা আরো বড় ব্যাসার্ধের সিলিন্ডার, আস্তে আস্তে সিলিন্ডারের ব্যাসার্ধটা রেডিয়ালি বাড়তে থাকছে, চোঙের মতো কতগুলি সমকেন্দ্রিক চোঙ। তো প্রত্যেকটা লেয়ার কিন্তু মুভ করছে। যখন তরল প্রবাহিত হয়, একদম মিডিল পয়েন্টের যে লেয়ারটা, সেটার স্পিড সবচেয়ে বেশি, v1। দ্বিতীয় লেয়ারটা বললাম v2, থার্ড লেয়ারটা বললাম v3। মানে কি হবে, কেন্দ্রীয় যে স্তর, ধারারেখ বা স্তর, সেটার স্পিড সবচেয়ে বেশি, তারপরটা আস্তে আস্তে প্রান্তের দিকে কমতে থাকবে। তার মানে আমরা যদি এখানে ভাবি, কতগুলো স্তরে কল্পনা করি, সবচেয়ে মিডিলেরটা জ্বলে যাচ্ছে, সাইডের গুলো আস্তে আস্তে কমছে কমছে কমছে, কমতে কমতে গিয়ে একদম পাত্রের দেওয়ালে গিয়ে যেন থেমে গেল। তো এই যে পাশাপাশি দুটো স্তর একই রকম গতিবেগ নিয়ে যাচ্ছে না, এই যে কমে যাচ্ছে, মিডিলেরটা হাই স্পিডে যাচ্ছে, তার মানে পাশাপাশি যে কোনো দুটো ধারারেখ বা স্ট্রিম লাইনের মধ্যে একটা বেগের পার্থক্য আছে। এই বেগের পার্থক্যকে বলা হয় আপেক্ষিক বেগ। তাহলে তরল কি চায়? প্রত্যেকটা লেয়ার যেন একসঙ্গে যায়। তাহলে এই যে বেগের পার্থক্য, একই রকম বেগ নিয়ে যাচ্ছে না, তার মানে পাশাপাশি যে কোনো দুটো স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে। প্রবাহী কিন্তু চায় এই আপেক্ষিক বেগটাকে মিটিয়ে ফেলার, কিন্তু মিটিয়ে ফেলতে পারে না। যে ধর্মের জন্য কোনো প্রবাহী বা তরল পদার্থ, তরল বা গ্যাসের পদার্থ, তরলে বেশি হবে, তরল পদার্থ তার মধ্যে গতিশীল অবস্থায় যে কোনো দুটি স্তরের আপেক্ষিক বেগকে কমিয়ে ফেলতে চায়, সেই ধর্মকেই বলা হচ্ছে সান্দ্রতা। তাহলে কি বললাম, যে ধর্মের জন্য প্রবাহী পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি স্তরের মধ্যে যে
আপেক্ষিক বেগ সেই আপেক্ষিক বেগকে জিরো করতে চায়, কমিয়ে ফেলে চাওয়া মানে জিরো। জিরো না হলে সবাই একসঙ্গে যাবে কি করে? তারা চাইছে একসঙ্গে যেতে, কিন্তু সান্দ্রতা ধর্ম চাইছে জিরো করতে। তার মানে সান্দ্রতা ধর্ম ততক্ষণই থাকবে যতক্ষণ ওটা জিরো না হবে। তার মানে যে তরলগুলো সান্দ্র তরল তাদের মধ্যে আপেক্ষিক বেগ কখনোই জিরো হবে না। ওখানে যেন একটা লড়াই চলছে, মানে ওরা চাইছে, তরলটা চাইছে সান্দ্রতা বল প্রয়োগ করে, ভিসকাস ফোর্স প্রয়োগ করে জিরো করতে, বাট আলটিমেটলি কিন্তু সেটা হচ্ছে না। তাহলে যতক্ষণ সান্দ্রতা ধর্মটা থেকে যাবে ততক্ষণ কিন্তু আপেক্ষিক বেগও থেকে যাবে। তাহলে আপেক্ষিক বেগটা থাকলেই সান্দ্রতার সৃষ্টি হবে। তাহলে যে ধর্মের জন্য আপেক্ষিক বেগকে তারা কমিয়ে ফেলতে চায়। তো নিউটন বলছে আপেক্ষিক বেগ কমাতে গেলে, বেগ কমাতে গেলে বল প্রয়োগ করতে হবে। মানে যেটা হাই স্পিডে যাচ্ছে এটার উপর সবচেয়ে বেশি বল প্রয়োগ করলো, বাধা দিল। এই যে দুটো লেয়ার যখন পাশাপাশি যাবে, দুটো লেয়ারের মধ্যে চিন্তা করে, এটা যদি একটা লেয়ার বলি তাহলে পাশ দিয়ে একটা লেয়ার আছে, এর গায়ে কিন্তু অসংখ্য তরল বিন্দু আছে। এই তরল বিন্দুগুলো তার পার্শ্ববর্তী লেয়ারের যে তরল বিন্দু, যদি এটা একটা অংশ ভাবি, এটা একটা ছোট একটা লেয়ারের পার্ট ভাবলাম, তার নিচে একটা লেয়ার আছে। এই যে দুটো পার্ট আমি ভেতর দিয়ে দেখি দুটো ডট করে আছে, প্রত্যেকটা লেয়ারের গায়ে কিন্তু অসংখ্য তরল বিন্দু আছে। এই তরল বিন্দুগুলো একে অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স বা হচ্ছে সমশক্তি বল। সমশক্তি বা সমশক্তি বল, বাংলায় কিছুটা বলে সমশক্তি বল। কোহেসিভ ফোর্স, কো মানে সিমিলার, কোহেসিভ মানে সমশক্তি বল প্রয়োগ করে। এই তারা চায় এই যে দুটো লেয়ার ধরলাম, এই লেয়ার দুটোর মধ্যে বেগের পার্থক্য ডেল্টা ভি। ডেল্টা দিয়ে বেগ চেঞ্জকে বোঝায়, আমরা আগেও বলেছি হয়তো। দুটো স্তরের মধ্যে দুটি ধারারেখ বেগের পার্থক্য, দুটো ধারারেখর বেগের যে পার্থক্য সেটা হলো ডেল্টা ভি। আর দুটো লেয়ারের মধ্যে যে গ্যাপ, ব্যবধানটা ধরলাম ডেল্টা এল। তাহলে ডেল্টা এল ব্যবধানের জন্য বেগের পার্থক্য ডেল্টা ভি, অতএব একক ব্যবধানের জন্য হবে ডেল্টা ভি বাই ডেল্টা এল। আমরা বলি ডেল্টা এল ব্যবধানের জন্য দুটো যে গ্যাপ, তার জন্য বেগের পার্থক্য, তারা যত বেগের গ্যাপটা বাড়বে বেগের পার্থক্য কিন্তু বাড়বে। দেখো এইটা যত দ্রুত যাচ্ছে এটা কিন্তু আরো কম, এটা আরো কম। তার মানে যত গ্যাপটা বাড়ছে তত বেগের পার্থক্য বেড়ে যাচ্ছে। তার মানে দুটো সমানুপাতিক। দূরত্ব যত বাড়বে বেগ হ্রাস তত বাড়বে, মানে বেগ তত কমবে, কিন্তু হ্রাস মানে কমে যাওয়াটা, পরিবর্তন বা পার্থক্য তত বাড়বে। তো এটাকেই বলা হয় ডেল্টা ভি বাই ডেল্টা এল। এই জিনিসটাকে বলা হয় বেগের নতিমাত্রা। ডেল্টা ভি বাই ডেল্টা এল কে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা হচ্ছে বেগের নতিমাত্রা। তো নিউটন কি বলছেন? নিউটন বলছেন দুটো স্তরের মধ্যে যে সান্দ্রতা বল, সান্দ্রতা বল এ ভি যদি হবে, সেটা এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্রতা বল বেশি। পরিষ্কার হিসেব, যত বাইরের দিকে যাচ্ছে চিন্তা কর, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কিন্তু বাড়ছে। একটু ছবির মতো ভাব, কেন্দ্রের যে গাটা যতটা, যত বাইরের দিকে যাবো আস্তে আস্তে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি তত বাধা বেশি, বাধা বেশি হলে কিন্তু সেখানে বেগটা কমে যায়। তার মানে সান্দ্রতা বলের মানটা কিন্তু এরিয়ার প্রপোর্শনাল, ক্ষেত্রফলের সমানুপাতিক। এটা হচ্ছে ক্ষেত্রফল, এই যেগুলো লেয়ারের স্তরের ক্ষেত্রফল হলো এটা আউট অফ সিলেবাস, তাও বুঝে রাখ। আর গতিবেগের নতিমাত্রা সঙ্গে বলটা
মানে ডেল্টা ভি বাই ডেল্টা এল এর সঙ্গে সমানুপাতিক। মানে গতিবেগের নতিমাত্রা যত বেশি, মানে বেগ যত কম হবে, বেগের পার্থক্য যত বেশি হবে, মানে আপেক্ষিক বেগ তত বেশি। আমি আবার বলছি, বেগের পার্থক্যটা যত বেশি, তরল তত চাইবে তত সমান করতে। তরলের উদ্দেশ্য কি? দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্যটাকে কমিয়ে ফেলা। কিন্তু তরল এখানে কি চায়? কিন্তু তার জন্য বল প্রয়োগ করছে। তাহলে বলটা কখন বেশি প্রয়োগ করবে? যদি বেগের পার্থক্যটা বেশি হয়। বেগের পার্থক্য বেশি মানেই নতি বেশি। তার মানে সান্দ্রতা বল বেশি প্রয়োগ করবে যদি নতি বেশি হয়, সান্দ্রতা বল বেশি প্রয়োগ করবে যদি ক্ষেত্রফল বেশি হয়। শুধুমাত্র এই দুটো, নিউটনের সূত্র। তাহলে এই দুটোকে যদি মিলিয়ে দিই, এখান থেকে চলে আসছে এ ডেল্টা ভি বাই ডেল্টা এল, গুণ হয়ে গেল এই দুটো। তো এখানে আমরা তাহলে লিখতে পারি, আমি এখানে লিখতে হবে এফ সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, সেটাকে বলা হচ্ছে ইটা, এ ডেল্টা ভি বাই ডেল্টা এল। এইটাকেই বলা হয় সান্দ্রতাঙ্ক। তোমাদের ইউনিট ডাইমেনশন তারপরে আমি আলোচনা করেছিলাম সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্ক, তাহলে এটাই হচ্ছে সান্দ্রতা বল সংক্রান্ত, সান্দ্রতা বল সংক্রান্ত। দেখো নিউটনের সূত্র আমরা আগে পেয়েছি F সমান ma, ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রটা হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে, এটা সান্দ্রতা বলের ক্ষেত্রে সান্দ্রতা বল সংক্রান্ত নিউটনের সূত্র। নিউটন একটা এমন লোক, সব জায়গায় কিছু না কিছু কাজ করে গেছে, তো বেশ কাজের লোক ছিলেন। তাই নিউটনের সূত্র সান্দ্রতা বল সংক্রান্ত, এটা হচ্ছে নিউটনের সূত্র নামে পরিচিত। তো সান্দ্রতা বল তরলের মধ্যে কাজ করে, প্রবাহের মধ্যে কাজ করে। এটা অনেকটা বাধা বলের মতন, বাধা সৃষ্টি করে। তো এটা যেন আমাদের ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলের মতো। ঘর্ষণ বল কাজ করে দুটো কঠিন পৃষ্ঠের মধ্যে। যখন একটা কঠিন বস্তুর উপর দিয়ে একটা বস্তুকে আমরা মুভ করাতে চেষ্টা করবো, তখন এখানে একটা ফ্রিকশন তৈরি হবে, ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে। বাট যখন দুটো লেয়ার মুভ করবে, দুটো স্তর গতিশীল হবে, তখন ক্রিয়েট হবে সান্দ্রতা বল। মানে সান্দ্রতা বল আর আর ঘর্ষণ বল দুটো একই রকম, দুটোই বাঁধা। এখানে হচ্ছে সমশক্তি বল বা কোহেসিভ ফোর্স, সমশক্তি বা সমশক্তি একটা কিছু হবে। আর ওটা কিন্তু আসঞ্জন বল। এখানে কিন্তু দুটো পদার্থ আলাদা, কাঠের তৈরি বস্তুর উপর দিয়ে অন্য বস্তু, দুটো পদার্থ আলাদা। এটা একটা পদার্থ, এই পদার্থ, এই পদার্থ, তাদের এদের যে কণাগুলোর মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে আসঞ্জন বল, মানে অ্যাডিসিভ ফোর্স। তাহলে আসঞ্জন বল, ফ্রিকশনাল ফোর্স একটা আসঞ্জন বল, বাট আমাদের ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বল হচ্ছে একটা সমশক্তি বল বা কোহেসিভ ফোর্স। কিন্তু দুটোই বাঁধা বল। এটা সৃষ্টি করছে বাঁধা দুটো লেয়ারের মধ্যে, এখানে বাঁধা সৃষ্টি করছে দুটো সলিড অবজেক্টের মধ্যে, দুটো সারফেসের মধ্যে। আর একটা কথা বলা যায়, ফ্রিকশনাল ফোর্স কখনোই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল কখনো ক্ষেত্রফল, মানে এই দুটো তলের যে ক্ষেত্রফল তার উপর কখনোই নির্ভর করবে না। নির্ভর করবে এখানে লম্ব প্রতিক্রিয়ার উপর। এখানে কিন্তু তেমন কিছু নেই। ইভেন বলা যায় সান্দ্রতা বলটা এরিয়ার উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে সান্দ্রতা বল, কিন্তু ফ্রিকশনাল ফোর্স ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তবে এখান থেকে একটা পার্থক্য তৈরি করবে নিজেরা, এটা তোমাদের কাজ থাকবে। ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্ট আমি বলেই দিচ্ছি মুখে। তাহলে সান্দ্রতা বল দুটো তরল স্তরের মধ্যে কাজ করে, আসঞ্জন বল ওটা ফ্রিকশনটা আসঞ্জন বল, সান্দ্রতা হলো সমশক্তি বল। আর দুটো স্তর, এটা হচ্ছে দুটো লিকুইড লেয়ারের মধ্যে বা দুটো গ্যাসিয়াস লেয়ারের মধ্যে, মেনলি লিকুইড লেয়ার। বাট ফ্রিকশনাল ফোর্স কাজ করছে দুটো সলিড অবজেক্টের মধ্যে, দুটো সারফেসের মধ্যে বাধা সৃষ্টি করছে। ফ্রিকশনাল ফোর্স এরিয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে লম্ব প্রতিক্রিয়ার উপর, নর্মাল ফোর্সের উপর, নর্মাল ফোর্সের উপর নির্ভর করে। বাট এখানে যেটা সান্দ্রতা বল অবশ্যই এরিয়ার উপর নির্ভর করে, আমরা পেয়েছি নিউটনের সূত্র থেকে, এরিয়ার উপর নির্ভর করে। আর একটা কাজ করে নেবে, সান্দ্রতাঙ্কের মাত্রাটা তোমরা বার করে নেবে, আগে করিয়ে দিয়েছিলাম সান্দ্রতাঙ্কের মাত্রা, আশা করি তোমাদের মনে আছে সবাইকার। তো এবার চলে আসি নেক্সট আমাদের টপিক, এগুলো আমাদের বেসিক জায়গাটা হলো। তো তরল যখন প্রবাহিত হয় তখন কি হয়, দু রকমের গতি দেখতে পাওয়া যায়, দু রকমের গতি বা দুরকম প্রবাহ বা মোশন, দু রকমের। একটা হলো স্ট্রিমলাইন মোশন, মানে ধারালেখ প্রবাহ।
ধারারেখ প্রবাহ, আর 2 নম্বর হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ। ধারারেখ প্রবাহের একটা নাম শান্ত প্রবাহ, এটা হচ্ছে অশান্ত প্রবাহ। ওকে, 2 রকমের প্রবাহ দেখতে পাওয়া যায়। তো কখন কোন মোশনটা আমরা আসবে এবং সেখান থেকে আমাদের থার্ড একটা পয়েন্ট করবো, আমি লিখে রাখি, সেটা হলো ক্রিটিক্যাল স্পিড। ক্রিটিক্যাল স্পিড বা সংকট বেগ। সংকট বেগ। তো এগুলো একটু আলোচনা করে নিই। যখন কোনো তরল পদার্থ গতিশীল, আমরা একটা কথা বলে নিই, তো সেটা বলা হয়নি খেয়ালে খেয়ালে। তো আজকের আগে পর্যন্ত পৃষ্ঠটান পর্যন্ত পড়েছিলাম স্ট্যাটিক, স্থির। স্থির তরলে কি হয়, চাপ নির্ণয় করেছে। এবার কিন্তু চলে এসেছি গতিশীল তরল। তো এবার আমরা করছি কিন্তু গতিবিদ্যা করছি, তরল গতিশীল হলো। এরপরে আমাদের প্রবাহী গতিবিদ্যা, একটা ছিল স্থিতিবিদ্যা, আর হচ্ছে গতিবিদ্যা। যাই হোক, তো কোন ধারারেখ বা লেয়ার যখন আমরা আঁকবো, লেয়ারে প্রত্যেকটা বিন্দু, লেয়ারের উপর যদি কতগুলো বিন্দু নিই, ডেফিনেশন বই থেকে নেবে, কিন্তু বুঝে নেবে। বইতে কি আছে আমি অতটা বলতে তোমাদের এখন বইতে কি ভাষা, কিন্তু তোমরা নিজেরা বুঝে নিয়ে ডেফিনেশনটা করার চেষ্টা করবে। প্রবাহীর ওপর, স্তরের ওপর যদি কতগুলো বিন্দু নিই, যদি প্রত্যেকটা বিন্দুতে বললাম এখানে বেগ ভিএ, এখানে বেগ কোনো মূর্তি ভিবি, সব জায়গায় আলাদা হতে এক হতে হবে তার কোনো মানে নেই। যদি একটা অসমপ্রস্তুত ছেড়ে দিই, এখানে একরকম এরিয়া, এখানে একরকম, এখানে সব জায়গায় স্পিডগুলো সমান হবে না, স্পিডগুলো ভ্যারি করবে, এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতে ভ্যারি করবে। যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে বেগ কম। ওকে, তো স্ট্রিমলাইন মোশন বা ধারারেখ প্রবাহ যখন আমরা বলবো, আমরা দেখলাম কোনো একটা সময় চেক করে দেখলাম এখানে ভিএ, এটা বলে 5, এটা 10, এটা 8, চেক করলাম। কিছু সময়ের পর আবার চেক করলাম, এখন দেখলাম আধ ঘন্টা পরে দেখলাম, 1 ঘন্টা পরে দেখলাম, 5 ঘন্টা পরে দেখলাম, কালকে দেখলাম, ফ্লো করে রেখে দিয়ে চলছে, প্রসেসটা চলছে, লিকুইড ফ্লো করে যাচ্ছে। প্রতি যতবার আমরা অবজার্ভ করব, প্রত্যেকবার যে বিন্দুগুলোতে আমরা অবজার্ভ করছি সেই বেগগুলো যদি টাইমের সাথে চেঞ্জ না হয় বা অপরিবর্তিত থাকে, তখন সেই মোশনকে বলা হবে স্ট্রিমলাইন বা শান্ত প্রবাহ। ওকে, তাহলে ক্লোজ ভিউ থেকে দেখে নাও, যদি বিভিন্ন বিন্দুতে যদি আমরা কোনো ধারারেখার উপর বিন্দু নিই, বিভিন্ন বিন্দুতে যে বেগের মানগুলো পেলাম ভিএ, ভিবি, ভিসি, এগুলো যখনই নিই না কেন প্রত্যেক সময় বেগের মান আর অভিমুখ অপরিবর্তিত থাকে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। এটা মানে নয় যে তিনটেতেই সবসময় মান একই হতে হবে, তিনটেতে মান আলাদাও হতে পারে, কিন্তু যে বিন্দুতে মান নির্ণয় করছি যদি এতে নির্ণয় করি সবসময় এতে বেগ ভিএই থাকবে, বিতে ভিবি থাকবে, সিতে ভিসি থাকবে, তখন সেই মোশনকে বলা হবে স্ট্রিমলাইন মোশন বা শান্ত প্রবাহ। সিমিলারলি যদি কোনো বক্রপথ নিই, জিনিসটা বক্রপথের ক্ষেত্রে সাধারণত বিক্ষুব্ধ প্রবাহ বা মুভমেন্ট লক্ষ্য করা যায়। তোমরা ওয়ার্লপুল কোম্পানির নাম শুনেছ, ওয়ার্লপুল ওয়াশিং মেশিন, তোমরা সবাই দেখেওছো। ওয়ার্লপুল মানে ঘূর্ণি, সেই জলের মধ্যে ঘূর্ণি তৈরি হয় ঘোরে, তো সেটাকে কিন্তু সব জায়গায় বেগের মানগুলো পাল্টে দেয়, এটা কিন্তু একটা
টার্বুলেন্ট মোশন মানে হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ, স্ট্রিমলাইন নয়। তো প্রত্যেকটা বিন্দুতে বেগ নির্ণয় করছি আমরা, এইগুলো যদি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় তখন সেটা হচ্ছে অশান্ত, যদি চেঞ্জ না হয় শান্ত, যদি চেঞ্জ হয়ে যায় অশান্ত। তো আমাদের মনে হতে পারে কোন নির্দিষ্ট বিন্দুতে বেগের মান কেমন হলে শান্ত হবে বা কেমন হলে অশান্ত হবে, সেটা নির্ণয় করার জন্য এক্সপেরিমেন্টালি সেটা প্রমাণ করা হয় এবং সেই বেগটাকে বলা হয় সংকট বেগ। প্রবাহীর বেগ, তরল প্রবাহের কোন নির্দিষ্ট বিন্দুতে বেগ v যদি লেস দেন v ক্রিটিক্যাল vc হয়, সংকট বেগের থেকে কম হয়, তখন সেই মোশনটা হবে স্ট্রিমলাইন। প্রবাহীর বেগ যে মান অপেক্ষা কম হলে হবে শান্ত, আর যে মানকে অতিক্রম করে গেলেই হবে অশান্ত, সেই নির্দিষ্ট মানকে বলা হচ্ছে সংকট বেগ। সংকট বেগ কি? যে বেগ প্রবাহীর বেগের মান যত হলে প্রবাহটা শান্ত থেকে অশান্ত হয়ে পড়ে, যে মানকে অতিক্রম করে গেলে তাকে বলা হচ্ছে শান্ত প্রবাহ, তাকে বলা হচ্ছে আমাদের সংকট বেগ বা ক্রিটিক্যাল স্পিড বা ভেলোসিটি। তো এর মানটা একটা সূত্র লিখে দিচ্ছি, ক্রিটিক্যাল ভেলোসিটির যে সূত্র তোমাদের আউট অফ সিলেবাস, সেটা হচ্ছে RE হলো রেনল্ড কোম্পানির নাম শুনেছি, রেনল্ড একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এটা করেছিলেন। রেনল্ডস নাম্বার, রেনল্ড সংখ্যা একটা কনস্ট্যান্ট, কে দিয়ে লিখতে পারো, ইটা সান্দ্রতাঙ্ক বাই রো ইন্টু আর। এই বিষয়গুলোর উপর নির্ভর করে, কার উপর? সান্দ্রতাঙ্কের উপর, রো হলো ঘনত্বের উপর, আর হলো নলের ব্যাসার্ধের উপর। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। মোটামুটি প্র্যাকটিক্যালি দেখা গেছে রেনল্ড সংখ্যা 2300 আশেপাশে হলে, এক্সপেরিমেন্টাল হলে 2300 আশেপাশে হলে, লেস দ্যান ইকুয়াল টু 2000 বলতে পারি, 2300 বা 2000 এর মধ্যে থাকলে মোশনটা স্ট্রিমলাইন, বাইরে চলে গেলে 3000 কে ক্রস করে গেলে, মোটামুটি 2000 থেকে 3000 এর মধ্যে ঘোরাফেরা করে, আমি 2300 লিখলাম রেনল্ড সংখ্যার মান, 2000 থেকে 3000 লিখলেও চলবে, এর মধ্যে হলে শান্ত, আর বেশি হলে অশান্ত হয়ে যায়। এটা আমাদের সূত্র হিসেবে মনে রাখতে পারেন। রেনল্ড সংখ্যাটা একটা সংখ্যা, জাস্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে, অন্য কিছু নেই এর। তো এই অবধি আজকে থাকলো, পরবর্তী অংশ আমরা করবো। তোমরা এখান থেকে সান্দ্রতা কি, সান্দ্রতা বল কি, সান্দ্রতা বল ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য, সংকট বেগ কি, ধারারেখ প্রবাহ কি, বিক্ষুব্ধ প্রবাহ কি, সব ডেফিনেশনগুলো পড়বে, ডায়াগ্রামগুলো পড়বে। আর অবশ্যই নিউটনের সূত্রটা করে রাখবে, ইন্টারেস্টিং। সান্দ্রতাঙ্ক বোঝানোর জন্য আমরা এই যে সূত্রটা ইউজ করলাম, সান্দ্রতাঙ্ক নির্ণয় কে, এইটা ওই ইটা এ ডেল ভি ডেল আর এফ ইকুয়ালস টু অ্যান্ড ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট বেগের যে সূত্রটা যেটা করলাম, আর ই রেনল্ডস নাম্বার, এটা একটা সংখ্যা, শুধুমাত্র নাম্বার মানে কোনো একক থাকবে না। ইটা হলো সান্দ্রতাঙ্ক, রো হলো তরলের ঘনত্ব, আর হলো নলের ব্যাসার্ধ, যে নলের ভেতর দিয়ে বা পাইপের ভেতর দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে। এই কটা বিষয়ের উপর আমাদের সংকট বেগ বা ক্রিটিক্যাল স্পিড এটা নির্ভর করে। এছাড়া কোনো কিছুর উপর ক্রিটিক্যাল স্পিড নির্ভর করে না, দৈর্ঘ্যের উপর করে না, ব্যাসার্ধের উপর করে। আবার বলছি, দৈর্ঘ্যের উপর করে না, ব্যাসার্ধের উপর করে। অনেক বইতে ভুল থাকে, পরবর্তীকালে দেখবে তোমরা যখন ক্লাস 11-এ উঠে যাবে, যদি সায়েন্স নিয়ে পড়ো। অবশ্যই এটা কন্ডিশন, অবশ্যই সায়েন্স ছাড়াতে এগুলো থাকবে। তো স্ট্রিমলাইন কি বুঝলাম? শান্ত প্রবাহ, সব জায়গায় বেগগুলোর মান টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে না। টার্বুলেন্ট ও অশান্তর ক্ষেত্রে টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন একরকম, 10 মিনিট পরে একরকম, 5 মিনিট পর চেঞ্জ, প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে, বেগের মান ও ঘনত্ব পাল্টে যাচ্ছে। তো তখন সেটা হচ্ছে অশান্ত। আর যদি চেঞ্জ না হয়, টাইমের সঙ্গে ভ্যারি না করে, আবার বলছি প্রত্যেকটা বিন্দুতে সমান হতেই হবে বেগের মান, তা নয়।
প্রত্যেকটা বিন্দুতে বেগের মান আলাদা হতে পারে, সেই মানগুলো কনস্ট্যান্ট। যে বিন্দুতে যত সেটা যদি কনস্ট্যান্ট থাকে সব সময় সেটা ধরে রেখো, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা অশান্ত। ওকে, তো সেটা এই অবধি করলাম, তোমরা ভালো করে দেখে নেবে, যতটা হলে নোট ডাউন করে নেবে, লিখে নেবে, অসুবিধা হলে জানাবে। ঠিক আছে, আবার নেক্সট কালকে যদি কিছু ভিডিও বানাই অবশ্যই কালকে পাঠানো যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রান্তীয় বেগ ও স্টোকসের সূত্র। স্টোকস দন্তস্বয় টয়কার ক দন্তস্বয় বসন, স্টোকসের সূত্র। সান্দ্র তরলের ক্ষেত্রে এই প্রান্তীয় বেগ এবং স্টোকসের সূত্র প্রযোজ্য। সান্দ্র তরল মানে যাদের সান্দ্রতা ধর্ম আছে। তো সবচেয়ে সহজ উদাহরণ হলো প্রান্তীয় বেগের। বৃষ্টি যখন ভূমিতে আঘাত করে সেটা কিন্তু আমরা একমাত্রিক গতিতে বা স্থিতি গতিতে দেখেছিলাম, এইচ উচ্চতা থেকে যদি কোনো একটা বস্তু মাটিতে আঘাত করে তার বেগ হয় √2gh। তো বৃষ্টির ফোঁটাগুলো তো অনেক উচ্চতা থেকে মাটিতে আসে, কিন্তু যত বেগ হওয়া প্রয়োজন, বৃষ্টির ফোঁটার বেগ যত হওয়া প্রয়োজন সেই তুলনায় কিন্তু তার থেকে অনেক কম হয়। তো কেন বেগের মানটা বাড়তে পারে না? দেখা গেল হওয়া উচিত ছিল 200 মিটার/সেকেন্ড, সেখান থেকে হয় 2 মিটার/সেকেন্ড। এতখানি পার্থক্য, এতখানি কমে যায় কেন? তো বৃষ্টির ফোঁটা যে বেগ নিয়ে পড়ে তা সেটাই হলো প্রান্তীয় বেগ বা টার্মিনাল স্পিড বা ভেলোসিটি, যাই বলে দেখেন। তো যদি ধরে নিয়ে একটা কোনো সামনে মাধ্যম আছে, তরলই মনে করি, এটা গ্লিসারিন নিয়ে পরীক্ষা করা হয়। এরকম করে একটা পাত্রে কোনো স্থানে তরলপূর্ণ স্থান আছে, পাত্র আঁকলাম। তো সেই স্থানের মধ্যে দিয়ে আমরা কি করলাম, কিছু পরিমাণ পদার্থ, একটা ধরো গোলক, ছোট ছোট লোহার বল হয়, সাইকেলের দিকে তোমরা বিয়ারিং এ থাকে, বল বিয়ারিং বলে, ছোট ছোট বল। তো গ্লিসারিনের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো ছেড়ে দেওয়ার মুহূর্তে তার উপর কি বল কাজ করছে? একদম শুরুতে এরকম জায়গায় শুরুতে তখন আমি জাস্ট ছেড়ে দেবো, তার উপর নিচে কাজ করবে। তো কিছু সময় পরে এটা এখানে চলে এসছে, তার উপর একটা বল কাজ করছে অভিকর্ষ বল। W, আর উপর দিকে কাজ করে লবতা বল। লবতা তো থাকবেই, এটা হচ্ছে FB। আপথ্রাস্ট কাজ করছে, খুব ভালো করে বুঝবে, ইন্টারেস্টিং জিনিস। তোমার ম্যাথমেটিক্যাল পার্টই ফুল লজিক আছে। তো প্রথমে একদম শুরুতে ডাব্লিউটা লোহার বল মানে যা নিচে দিয়ে নিচে নেমে যাবে। তো যেই নিচে নামতে শুরু করলো, কেন নিচে নামতে শুরু করলো? প্রথমে তার মানে কোনো সান্দ্র তরলের মধ্যে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে তার বস্তুটা প্রথমে তরলে গতিশীল হয়। কেন? কারণ লব্ধি বলটা নিচের দিকে কাজ করছে, ওজনটা বেশি। এটা দেখা গেল 10 নিউটন, এটা 5 নিউটন, তাহলে 5 নিউটন এক্সট্রা, সেই এক্সট্রা বলটাই ত্বরণ সৃষ্টি করছে। তো প্রথমে তাহলে কোনো সান্দ্র তরলে ছেড়ে দিয়ে কোনো বস্তু প্রথমে ত্বরণে নামতে থাকে। এবার যেই গতিশীল হলো, এই বস্তুটার সংলগ্ন মানে এর গায়ে যে তরলের স্তরগুলো লেগে থাকবে, সেই স্তরগুলো কিন্তু এর সঙ্গে গতিশীল হবে। পাশের যে স্তরগুলো আছে এর সঙ্গে যেগুলো কন্ট্যাক্টে আসছে, কিন্তু তার পাশের যে স্তরগুলো, এরকম জায়গায় যে স্তরগুলো আছে সেগুলো তো স্থিরই আছে। শুধুমাত্র এই জায়গার স্তরগুলো, যেই স্তরগুলো গতিশীল হলো কিন্তু পাশের স্তরগুলো গতিশীল হলো না, সঙ্গে সঙ্গে কিছু মুহূর্ত পর তার উপর আর একটা বল চলে আসে, সেটা হচ্ছে সান্দ্রতা বল। কারণ সান্দ্রতা বল চায়, সান্দ্রতা বল কখন তৈরি হয়? যখন দুটি তরল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ চলে আসে। আপেক্ষিক বেগটা কোথা থেকে এলো? প্রথমে আপেক্ষিক বেগ ছিল না, কিন্তু যে এই গতিশীল হলো, সঙ্গে সঙ্গে কি হলো, এর সংলগ্ন যে তরলের স্তরগুলো তারা গতিশীল হয়ে গেছে, কিন্তু পাশেরগুলো হয়নি। তাহলে পাশেরগুলো যদি না হয় তাহলে কি ঘটনা ঘটলো? এইখানে স্তরগুলো গতিশীল হচ্ছে, পাশেরগুলো হচ্ছে না, তাহলে এখানে একটা আপেক্ষিক বেগ কাজ করবে। তো প্রথমে ত্বরণে নামলো, কিছু সময় পর তাহলে প্রথমে কি ঘটছে? W > FB, তাহলে ত্বরণে নামবে।
ত্বরণে নামতে শুরু করলো, বা যেই ত্বরণে নামতে শুরু করলো কিছু সময় পরে কি হলো, সান্দ্রতা বল যেই চলে আসছে, গতিশীল হলে সান্দ্রতা বল থাকবে, বেগ বাড়তে বাড়তে সান্দ্রতা বলটা স্টোকস বলেছেন বেগ বাড়তে বাড়তে ত্বরণের জন্য বেগ বাড়ছে, বেগ বাড়লে সান্দ্রতা বল বাড়তে থাকে, কারণ সান্দ্রতা বল এর ভি সমানুপাতিক ভি, এটাই হলো স্টোকসের সূত্র। সান্দ্রতা বলের মানটা বস্তুর বেগের সমানুপাতিক। তো সান্দ্রতা বলটা বাড়তে বাড়তে একটা সময় দেখা গেল সান্দ্রতা বল আর প্লবতা বল দুজনের উপরে তারা ওজনকে বা অভিকর্ষ বলকে ব্যালেন্স করলো। কিছু সময় পর, প্রথমত ত্বরণের নাম ছিল, কিছু সময় পর মানে ডাব্লিউ থেকে ভিটা যতটা বড় সেই বড় পরিমাণটা সাপ্লাই হচ্ছে সান্দ্রতা বল ভি। তাহলে কিছু সময় পর কি হচ্ছে, ডাব্লিউটা প্লবতা বল আর সান্দ্রতা বল এরা দুজন মিলে ডাব্লিউটাকে ব্যালেন্স করছে। তার মানে এখন কিন্তু আর লব্ধি বল নেই, লব্ধি বল শূন্য। তার মানে বস্তুর যে মুহূর্তে লব্ধি বল শূন্য হবে, নিউটনের প্রথম সূত্র কি বলেছে, কোনো বল না কাজ করলে সমবেগে নামতে থাকে। তো ধরলাম লোহার বলটা যখন এরকম জায়গায় এসছে, সেই অবস্থায় এর উপর লব্ধি বলকে যদি এফআর বলি, রেজাল্টেন্ট ফোর্স এফআরটা এখানে এসে 0। তাহলে একদম প্রথমে তার বেগ কত ছিল 0, বেগটা বাড়তে 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 এসে এই জায়গায় যখন নেমে চলে এসেছে তখন ধরলাম বেগটা ভি বেগ যে অর্জন করেছে সেই মুহূর্তেই তার লব্ধি বল ছিল। তার মানে এরপর তাহলে প্রথমে এই মুহূর্তে তার বেগ বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল, ত্বরণ আছে। এরপর কিছু সময় পর যাওয়ার পরেই তার উপর লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে। প্রথমে এটা ছিল না, তার জন্য এ বড় ছিল, এবার যেই এ চলে এসেছে তারা দুজন মিলে একে ব্যালেন্স করেছে, তার ফলে লব্ধি বলটা শূন্য হয়ে গেছে। লব্ধি বল যেই শূন্য হবে তখন কিন্তু আর তার বেগ বাড়বে না। তার মানে এরপর থেকে বেগটা স্থির হয়ে যায়, স্থির মানের বেগ। তাহলে প্রথমে কিছুক্ষণ ত্বরণে নামছে, বেগ বাড়ছে, একটা সময় পর গিয়ে পর থেকে আর বেগ বাড়তে থাকে না, সব জায়গাতেই তার বেগটা ভি। তো এই যে কোন সান্দ্র তরলের মধ্যে কোন সান্দ্র তরলের মধ্যে বস্তু যে সর্বোচ্চ স্থির মানের বেগ অর্জন করে তাকেই বলা হয় প্রান্তীয় বেগ। মানে এই বেগের অর্জন হয়ে গেলে তাহলে প্রান্তীয় বেগে কোনো বস্তু নামছে মানে তার উপর লব্ধি বল শূন্য মানে ত্বরণ শূন্য, বেগ স্থির। ওকে, তাহলে যখন কোনো সেই কারণেই তার মেঘ থেকে অনেক উঁচু থেকে যখন নেমে আসছে কোনো একটা বৃষ্টির ফোঁটা মেঘ থেকে নেমে আসছে, তখনই কিছু দূরত্ব নামার পরে মেঘ থেকে কিছুটা বৃষ্টি ফোঁটাটা নামার পরে তার বেগটা কিন্তু স্থির হয়ে গেছে। তারপর থেকে সে পুরোটা বায়ুমণ্ডলকে ভেদ করে পৃথিবীর পৃষ্ঠে এসে যখন আঘাত করছে সে কিন্তু সেই ওই উপরে যে বেগটা স্থির হয়েছিল সেই বেগেই নামতে থাকে। তার মানে তারপরে আর তার বেগের পরিবর্তন হচ্ছে না। তো এই বেগটাকেই বলা হচ্ছে প্রান্তীয় বেগ। সর্বোচ্চ যে স্থির মানের বেগ অর্জন করে তাকেই বলা হয় প্রান্তীয় বেগ। তো আমি একটা সূত্র লিখে দিচ্ছি। স্টোকস প্রমাণ করেছিলেন প্রান্তীয় বেগের রাশিমালাটা এরকম 2/9 r² রো 1 মাইনাস রো 2 ইন্টু জি। তোমাদের একটা জায়গায় শুধু মনে রাখতে বলবো, কোনটা কি, আর হলো ব্যাসার্ধ, মানে যে গোলকটা ধরেছে তার ব্যাসার্ধ, গোলীয় ফোঁটা বৃষ্টি ফোঁটার ব্যাসার্ধ থাকে জানি। এটা হলো সান্দ্রতাঙ্ক, বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু সান্দ্রতাঙ্ক। আচ্ছা, 2/9 তার সংখ্যা। রো 1 হলো বস্তুর ঘনত্ব, রো 2 হলো মাধ্যমের ঘনত্ব। যদি বায়ু দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে বায়ুর ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব। আর জি মানে আমি আর বললাম না, সবাই জানি অভিকর্ষজ ত্বরণ। ওকে, এটা লিখে দিলাম। তার মানে
এখান থেকে আমরা যে সূত্রটা পেলাম ভিটাকে বলা হচ্ছে, ভিটাই অ্যাকচুয়ালি ভি টার্মিনাল লেখা উচিত, ভিটি দিয়ে লেখা উচিত, এটা অ্যাকচুয়ালি ভিটি যে বেগটা অর্জন করলো সেটাই হলো প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগকে ভি টার্মিনাল বা ভিটি দিয়ে প্রকাশ করা হয়, এটাই হচ্ছে প্রান্তীয় বেগ। তো বৃষ্টির ফোঁটা এই কারণে যত বেগে আঘাত করা উচিত তার থেকে অনেক কম বেগে আঘাত করে, মানে বেগটা কিন্তু পুরোটা বাড়ে না, কিছুক্ষণ বেড়ে যাওয়ার পরেই তার বেগটা স্থির হয়ে যায়, তারপর থেকে সে সমবেগে নামতে থাকে। তাহলে প্রথমে ত্বরণ মানে বেগ বাড়লো, তারপরেই তার উপর লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল হবে, ফার্স্ট ল আমরা করে এসেছি। তার মানে বল শূন্য মানে বস্তু সমবেগে চলে, মানে বাকি পথটা সেগুলো একই রকম বেগ ভিটি বেগ নিয়েই নামতে থাকে। তো এটাকেই তাহলে সর্বোচ্চ যে বেগ অর্জন করলো সেটাকে আমরা বললাম প্রান্তীয় বেগ। ঠিক আছে, তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা ভালো করে দেখবে এই জায়গাটা। তো বৃষ্টির ফোঁটা কেন আঘাত করে না এই সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এর পরবর্তী অংশে আমরা চলে যাব প্রবাহীর শক্তি সংরক্ষণ নীতি। নেক্সট টপিক আমাদের পরবর্তী টপিক প্রবাহীর শক্তি সংরক্ষণ নীতি, অবশ্যই ধারারেখ প্রবাহী। তো কি বলছে, ধারারেখ প্রবাহীর স্টেটমেন্ট আগে বুঝিয়ে দিই। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি সমষ্টি সর্বদা ধ্রুবক। তাহলে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি এই তিনটে শক্তির প্রতি একক আয়তনে সমষ্টি ধ্রুবক। তো আমরা একটা অসম আকৃতির, এটা হচ্ছে আমাদের অনুভূমিক তল, এখানে ধরছি এর ভেতর দিয়ে তড়িৎ আরো সহজ ছবি আঁকে, জিনিসটা আরো ক্লিয়ার হবে। এরকম একটা পাইপ আছে, অসম প্রস্থচ্ছেদের অনুভূমিক নিলাম না, আরো স্পেশাল কেস করে দিলাম। দুটো ভিন্ন ভিন্ন পয়েন্ট আমরা পাচ্ছি, তাকে এখানটা এরিয়াটা বেশি, ক্ষেত্রফলটা এখানে এরিয়াটা কম, এর ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এর যে অ্যাক্সিস, এই পয়েন্টের উচ্চতা হচ্ছে h1, যদি অনুভূমিক থাকে h গুলো সমান হতো, তাই নিলাম না, এটার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে h2, একটু আলাদা উচ্চতা নিয়ে নিলাম। তো এর ভেতর দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে, ক্লোজ যদি চাই তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে। তো তরলটা যখন এই ক্রস সেকশন দিয়ে ফ্লো হচ্ছে v1, এখানে তার বেগ, আর এখান দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন বেগটা v2। কারণ আমরা প্রমাণ করেছিলাম, একটু চিন্তা করে দেখো, তরল প্রবাহের হার সমান হচ্ছে এরিয়া ইনটু ভি, শিখিয়ে দিয়েছিলাম। তার মানে যেখানে v/t-টা যদি কনস্ট্যান্ট হয়, তরল প্রবাহের হারটা কনস্ট্যান্ট, তার মানে a যেখানে বেশি হবে v সেখানে কম হবে। v/t-টা হলো তরল প্রবাহের হার, এটা আমরা প্রথম চ্যাপ্টারে শিখিয়ে দিয়েছিলাম। ওকে, তো যাই হোক,
আমরা কতগুলো সূত্র ইউজ করবো, আমরা কার্যক্ষমতায় গিয়ে করবো, তাও আমরা এখানে পড়ে নিই একটু। তো ধরে নিচ্ছি তরলের ঘনত্ব সমান রো। সুতরাং গতিশক্তি, আমি ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের সূত্র শিখিয়ে দিয়েছিলাম, গতিশক্তি সমান হচ্ছে হাফ mv স্কয়ার, আর স্থিতিশক্তি হচ্ছে mgh, আর চাপ শক্তি হচ্ছে চাপ ইন্টু আয়তন। এটা হলো চাপ, ভি হলো আয়তন। এই তিনটে সূত্র আমাদের এখানে কাজে লাগবে। তাহলে কি বলেছে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে বার্নৌলিস থিওরেম অনুসারে গতিশক্তি হাফ mv স্কয়ার, তাহলে একক আয়তনে গতিশক্তি কত হবে, হাফ mv স্কয়ার বাই ভি, একক আয়তন মানে ভি দিয়ে ভাগ। স্থিতিশক্তি কত হবে, mgh বাই ভি। চাপ শক্তি কত হবে, চাপ শক্তি হলো পিভি বাই ভি। একক আয়তনে বলে, যেহেতু একক আয়তন তাই প্রত্যেকটাকে আমরা ভি দিয়ে ভাগ করলাম। তিনটে যোগফল ধ্রুবক, মানে যেখানে চাপ শক্তি বেশি সেখানে স্থিতিশক্তি কম, বা গতিশক্তি বেশি হলে চাপ শক্তি স্থিতিশক্তি কম, একটা বেশি হলে তিনটে যোগ করে ধ্রুবক হবে। তো এবার তাহলে এটাকে লিখতে পারি হাফ ভর বাই আয়তন মানে ঘনত্ব মানে রো ভি স্কয়ার। তাহলে এটা হলো গতি শক্তি ঘনত্ব, আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব হয়, ভর বাই আয়তন মানে ঘনত্ব, তাই এটার নাম দিলাম গতি শক্তি ঘনত্ব, প্লাস m বাই ভি মানে রো স্থিতি শক্তি ঘনত্ব, স্থিতি শক্তি ঘনত্ব, আর ভি কেটে গিয়ে প্লাস পি চাপ শক্তি ঘনত্ব মানে চাপ সমান ধ্রুবক। তো এটাই হলো, ধ্রুবকটাকে আমি সি লিখি, এটাই হলো বার্নৌলি উপপাদ্যের প্রথম গাণিতিক রূপ। আর একটা গাণিতিক রূপ হয়, তাহলে প্রথম গাণিতিক রূপ পেলাম হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। অ্যানাদার ফর্ম আছে সেটা আমরা দেখি। এই সূত্রে, এই যে সূত্র পেলাম বার্নৌলি উপপাদ্য, সেই সূত্রে কিন্তু রো আর জি তরলের ঘনত্ব, আর অভিকর্ষজ ত্বরণ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট। তো দু রকমের তরল হয়, সংলগ্ন অসংলগ্ন। এটা আমরা বলছি অসংলগ্ন তরলের ক্ষেত্রে, অসংলগ্ন, এটা মনে রাখবো, অসংলগ্ন তরল যারা বা অসংলগ্ন প্রবাহী, যাদের চাপ প্রয়োগ করলে ঘনত্বের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন হয় না। অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে রো কনস্ট্যান্ট আর জি তো এমনি কনস্ট্যান্ট, আর সংলগ্ন হলে সংকুচিত হয়, তাহলে ঘনত্ব পাল্টে যাবে। বুঝতেই পারছি, গ্যাসকে চাপ দিলে সংকুচিত হয়ে যায়, তার মানে তার ঘনত্বটা কমে যায়। তো আমরা একটু আসি, অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে আমরা বলছি যাদের চাপ দিলে ঘনত্ব পাল্টায় না। এবার এই যে সূত্রটা পেয়েছি, প্রথম যে সূত্র, সেই সূত্রটাকে আমরা যে সূত্রটা বিচার একবার একটু দেখে নিই, হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে আমরা রো জি দিয়ে ভাগ করব। রো জি দিয়ে ভাগ করলে ফার্স্টের টার্মটা আসছে হাফ রো ভি স্কয়ার বাই রো জি প্লাস রো জি এইচ বাই রো জি দিয়ে উপর নিচে ভাগ করছি যেহেতু এটা কনস্ট্যান্ট, প্লাস পি বাই রো জি সমান অ্যানাদার কনস্ট্যান্ট সি ড্যাশ। কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কনস্ট্যান্ট হয়, তাহলে এটা চলে এলো ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি। এটাই হচ্ছে বার্নৌলি উপপাদ্যের দ্বিতীয় গাণিতিক রূপ। প্রথম ভি স্কয়ার বাই 2g কে বলা হচ্ছে বেগ শীর্ষ, মানে ভেলোসিটি হেড।
এইচটাকে বলে উচ্চতা শীর্ষ, উচ্চতা শীর্ষ, আর পি বাই রোজিকে বলে চাপ শীর্ষ। তাহলে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ এই তিনটে শীর্ষের সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। তাহলে এটা হলো বার্নৌলির উপপাদ্যের দ্বিতীয় গাণিতিক রূপ। তাহলে একটা পেলাম হচ্ছে কি পেলাম, দুটো একসাথে দেখে নিই। দুটো একসাথে আমরা দেখে নিচ্ছি। তাহলে একটা পেলাম হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা পেলাম ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কারণ যেখানে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের যোগফল ধ্রুবক, এদিকেরটাই পেলাম গতিশক্তি ঘনত্ব, স্থিতিশক্তি ঘনত্ব, চাপ শক্তি ঘনত্ব, এই তিনটে যোগফল কনস্ট্যান্ট। অ্যানাদার পয়েন্ট, অনুভূমিক ভাবে গতিশীল হবে ধরো কোনো একটা পাইপের ভিতর দিয়ে তরলটা অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে, তার ক্ষেত্রে H1 সমান H2 হবে। হ্যাঁ, আমরা যে ছবিটা এঁকেছিলাম তার ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি সেটা একটু দেখিয়ে দিই। আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা নিজেরাই লিখতে পারবে। H1 সমান H2 অনুভূমিকের ক্ষেত্রে তো হলো, সেটা বললাম। তো দেখো, তাহলে এটার ক্ষেত্রে আমাদের হাফ রো ভি স্কয়ার যে সূত্রটা আমরা পেয়েছি, আশা করি ভিজিবল হচ্ছে, কাটো ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে লিখতে পারি এই পয়েন্টটা টোটাল যা, এই পয়েন্টে টোটাল যা, এটা এই পয়েন্টে টোটাল যা, এনার্জি পয়েন্ট, তাহলে হাফ রো v1 স্কয়ার প্লাস রো gh1 প্লাস p1, এখানে চাপ p1, এখানে প্রবাহের চাপ p1, এখানে p2, এখানে বেগ v1, এখানে v2, উচ্চতাগুলো বলে দেওয়া আছে, সমান, যেহেতু সব জায়গায় সমান হবে তাহলে হাফ রো v2 স্কয়ার প্লাস রো gh2 প্লাস এই দুটো সমান হবে। যদি অনুভূমিকভাবে গতিশীল হওয়ার কথা ভাবি, এটা যেহেতু দেখো অনুভূমিক হলে অক্ষটা কিন্তু সমান্তরাল, মানে এই দুটো সমান, অনুভূমিক গতির ক্ষেত্রে H1 সমান H2, তার মানে আমরা লিখতে পারি হাফ রো ভি স্কয়ার প্লাস p1 সমান হাফ রো v2 স্কয়ার প্লাস p2। তার মানে এখানে দেখতে পাচ্ছি অনুভূমিকের ক্ষেত্রে যেখানে বেগ বেশি v1, যদি v1টা গ্রেটার দ্যান v2 হয় তবে p1 লেস দ্যান p2 হবে। তোমাদের একটা প্রবলেম আছে, ট্রেনের কাছে যেতে নেই, গতিশীল ট্রেন থ্রু ট্রেন বলে, তোমরা স্টেশনে গিয়ে দেখবে গতিশীল ট্রেন যখন যায় বলে দূরত্ব বজায় রাখতে। কেন বলে? যখন ট্রেনটা গতিশীল হয় সেই সময় ওর সংলগ্ন যে বায়ুস্তরগুলো আছে, বায়ুস্তরগুলো তার সাথে গতিশীল হয়। গতিশীল হয়ে গেলে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুগুলো স্থির থাকে। তার মানে ট্রেনের সংলগ্ন যে অঞ্চল, সেই অঞ্চলে বায়ুর বেগটা বেড়ে যায়। বেগ বেড়ে গেলে চাপ কমে, আমরা দেখতে পাচ্ছি এখানে যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। চাপ যদি কমে যায়, পার্শ্ববর্তী যে অঞ্চল সেখানে বায়ু প্রবাহ হচ্ছে না, ট্রেনের গায়ের কাছাকাছি অঞ্চলে বায়ুগুলো গতিশীল হচ্ছে, পাশের অঞ্চলগুলো গতিশীল হচ্ছে না, তাহলে সেখানে চাপ বেশি, তাহলে সেখানে উচ্চচাপ সৃষ্টি হয়। আর ট্রেনের কাছের অঞ্চলগুলো নিম্নচাপ, তাহলে উচ্চচাপ থেকে বায়ু ছুটে আসে ট্রেনের কাছাকাছি অঞ্চলে বা ট্রেনের গায়ের দিকে। এবার যদি কোনো ব্যক্তি ট্রেনের কাছে থাকে, সেই বায়ুচাপের প্রভাবে ছিটকে চলে যাবে ট্রেনের একদম খুব কাছে, তার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বোঝা গেল? তাহলে ট্রেন সংলগ্ন বায়ুগুলো গতিশীল হয়, কিন্তু
পার্শ্ববর্তী প্ল্যাটফর্মে দূরে যে অঞ্চলের বায়ুগুলো আছে সেগুলো স্থির থাকে। এবার যদি কোনো ব্যক্তি কাছে থাকে তাহলে যেখানে বায়ুর বেগ কম সেখানে চাপ বেশি, তাহলে পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুর চাপ বেশি, ট্রেনের কাছের অঞ্চলগুলো বায়ুর চাপ কম। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে এবং ট্রেনের কাছে যদি কোনো ব্যক্তি থাকে সেই বায়ু চাপের প্রভাবে ট্রেনের একদম কাছে চলে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক প্রবলেম হয়। দুটো যদি সমান্তরাল ভাবে স্টিমার বা নৌকা গতিশীল হয় তারা কখনোই নিজে থেকে সমান্তরালে যেতে পারবে না। যদি দুটো নৌকা বা স্টিমার, ধরো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, টপ ভিউ থেকে দেখছি, এরকম করে একটা নৌকা যাচ্ছে বা স্টিমার যাচ্ছে, এখানে একটা যাচ্ছে। স্টিমারের ক্ষেত্রে আরো ভালো হয়, তারপর যে বোট যেগুলো হয়, ছোট ছোট বোট, হাই স্পিড, তোমরা দেখেছো। যখন এরা গতিশীল হচ্ছে, এই দুটো মধ্যবর্তী স্থানে যে জলের স্তরগুলো আছে তারা কিন্তু খুব দ্রুত হারে গতিশীল হয়। দ্রুত হারে যে, তাহলে এই অঞ্চলের যে জল, সেই জলের বেগ বেড়ে যায়, ভি বেড়ে যায়। কিন্তু পাশের ভিগুলো, কারণ ভি বেড়েছে মানে এখানে চাপটা কম, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। তো পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু পিটা বেশি, এই পাশেও পি বেশি, এই পাশেও বায়ু আমার জলের চাপ বেশি, কারণ মাঝখানে জলের চাপটা কমে গেছে। এই সাইড থেকেও জল চাপ দিচ্ছে, চাপ বেশি, এদিকেও চাপ বেশি। তার ফলে দুটো নৌকা বা স্টিমার আস্তে আস্তে তারা কাছাকাছি চলে আসে, সেই জন্য তার কখনোই সমান্তরালভাবে যেতে পারবে না। তারপরে একটা প্রবলেম হয় গ্রামাঞ্চলে, ঝড়ের সময় কোন একটা, তোমাদের বইতেও দেখবে প্রবলেমটা আছে, টালির বাড়ি বা যে চাল উড়ে যায়। যখন বায়ু প্রবাহ হয় তাহলে বায়ু প্রবাহটা তো এখান দিয়ে হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে, তাহলে এই দিকে বায়ু প্রবাহের বেগটা বেশি, কিন্তু ঘরের ভেতরে কিন্তু বেগ জিরো, বায়ু প্রবাহ হচ্ছে না। তার মানে এখানে চাপটা বেশি। এখানকার চাপ যদি P1 বলি, বাইরের বায়ুর চাপ P2 বলি, তাহলে P1টা বড়। P1 যদি বেশি হয়, P1 এর মানটা যদি বেশি হয়, তাহলে এই যে বায়ুর চাপ, সেই চাপের প্রভাবে এই যে চালাকটা বা ঘরের যে ছাউনি, এই মানে মাথাটা, সেটা ফ্লাইট করতে আরম্ভ করে, ভাসতে আরম্ভ করে এবং বায়ু প্রবাহ তাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই জন্য গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় ঝড়ের সময় ছোট ছোট বাড়ির চালগুলো উড়ে চলে যাচ্ছে। তাহলে আমরা তিনটে প্রশ্ন পেলাম। এক নম্বর হচ্ছে, কোনো ট্রেন যখন গতিশীল হয় তার ধারে কাছে যেতে নেই, ধারে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, বায়ুচাপ পার্থক্য। 2 নম্বর দেখলাম, দুটো স্টিমার বা নৌকা সমান্তরালভাবে যেতে পারবে না, দিলে কি হবে, তারা আস্তে আস্তে ক্রমশ কাছে চলে আসবে জলের চাপের প্রভাবে। মাঝখানের জলগুলো গতিশীল হয়, তাহলে বেগ বেড়ে গেছে, বেগ বেড়ে গেলে চাপ কম, তার জন্য পার্শ্ববর্তী তরলগুলো গতিশীল হচ্ছে না, তার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলো বেগ বেশি, সেই বেগের প্রভাবে দুটো নৌকা আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসার ফলে, তাহলে এই দুটো যদি কাছে চলে আসে তাহলে এদের কিন্তু আর সমান্তরালভাবে থাকতে পারলো না। সিমিলারলি ঝড়ের সময় যখন আমরা দেখি চাল উড়ে যাচ্ছে, কারণটা কি, বাইরে বায়ু প্রবাহ হচ্ছে, ঝড়ের হাওয়া দিচ্ছে, তাহলে এখানে বায়ুর বেগটা বেশি, কিন্তু ঘরের ভেতরে তো হাওয়া দিচ্ছে না, তাহলে এখানে বেগটা কম, তাহলে এখানে চাপ বেশি, তাহলে এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তাহলে সেই চাপটার জন্য এটাকে ভাসিয়ে দেবে, চালটাকে প্রচণ্ড ঝড়ের ক্ষেত্রে ভেসে যাবে এবং বায়ু প্রবাহ সেটাকে টেনে নিয়ে চলে যাবে, ফলে মনে হবে বাড়ির চাল বা ছাউনি যেটা উড়ে চলে গেল। এই ধরনের অনেক ধরনের ছোটো ছোটো প্রবলেম হয়, সেগুলো তোমাদের বইতে বা রেফারেন্স বইতে ফলো করবে। তো বার্নৌলির উপপাদ্য থেকে এই পোর্শনটাই আমাদের পড়ার বিষয়ের মধ্যে ছিল। তো তিনটে প্রশ্ন, একটা হচ্ছে দ্রুতগামী ট্রেনের কাছে যেতে নেই কেন, দ্রুতগামী ট্রেনে বা থ্রু ট্রেন যেগুলো তার কাছে যেতে কেন বারণ করে। 2 নম্বর দেখলাম কি, প্রচণ্ড ঝড়ের সময় আমাদের টিনের ছাউনি বা যে ছাউনি থাকে সেটা কীভাবে উড়ে যায়। আর একটা কথা কি বললাম, দুটো নৌকা সমান্তরালভাবে গতিশীল হতে পারে না কেন, এই প্রবলেমগুলো তোমরা বা কোশ্চেনগুলো দেখবে। আর যদি কোনো প্রশ্ন তোমাদের বইতে থাকে বা রেফারেন্স বইতে থাকে সেগুলো তোমরা দেখতে পারো। তো এই হলো আমাদের বার্নৌলির উপপাদ্য এবং এর প্রয়োগ। তো আমাদের এই চ্যাপ্টারে বাকির মধ্যে থাকলো শুধু স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতাটা শেষ হয়ে গেলেই আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কাজ যেটা হবে সেটা চ্যাপ্টারটা ভালো করে রেডি করে নাও,
যদি মনে হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা জিজ্ঞেস করে নেবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। পদার্থের গঠন ধর্ম অধ্যায়ের বা এই চ্যাপ্টারের শেষ টপিক হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি আমরা সবাই দেখেছি। দেখো আমরা যদি এক্সাম্পলে চলে আসি, এই জলের বোতলটাকে আমরা যখন বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে জিনিসটা বেঁকে চলে যাচ্ছে, বা ছেড়ে দিলে কিন্তু আগের অবস্থায় চলে আসতে পারছে। বল প্রয়োগ করা হলো, আকার আকৃতি পরিবর্তন ঘটলো, বলটা অপসারণ করলাম, সেরে চলে এলো, আগের অবস্থায় ঠিক হয়ে গেল। তাহলে বল প্রয়োগ করলে ফার্স্ট স্টেপ 1 বাহ্যিক বল প্রয়োগ করলাম, আকার আকৃতি পরিবর্তন হলো, ছেড়ে দিলাম, আগের অবস্থায় চলে এলো। তো এরকম এক্সাম্পল স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিংকে হাইড্রোলিক জানি আমরা, হাইড্রোলিক ব্রেক গাড়িতে হাইড্রোলিক থাকে, স্প্রিংটা সংকুচিত প্রসারিত হয়। ওনার স্প্রিংকে যদি আমরা স্প্রিং আছে সেটাকে আমি বল প্রয়োগ করি, জিনিসটা সংকুচিত হয়ে যাবে, ছেড়ে দিলে আবার বল প্রয়োগ করে সংকুচিত করলাম, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে এলো। এরকম অসংখ্য উদাহরণ হয় যার থেকে স্থিতিস্থাপকতা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা তৈরি হয়। তো প্রথম কথাই বলে রাখি, আমরা এই যে বলটা প্রয়োগ করছি বাহ্যিক বল, তো বাহ্যিক বল প্রয়োগ করলেই সবসময় যে বস্তু আগের অবস্থায় চলে আসতে পারে তা নয়, নাও আসতে পারে। তো স্থিতিস্থাপকতার কারণে কি শিখলাম? বাহ্যিক বল প্রয়োগ করে দেখা যাচ্ছে তো, বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার আকৃতি পরিবর্তন ঘটানোর পর যদি আকার আকৃতির পরিবর্তন ঘটানোর পর যদি বাহ্যিক বল অপসারণ করা হয়, মানে সরিয়ে নেওয়া হয়, অপসারণ করা হয়, তবে বস্তুটি যে ধর্মের জন্য, তাহলে স্থিতিস্থাপকতা হলো একটা ধর্ম, যেমন প্রবতা ধর্ম, সাম্যতা ধর্ম, যে ধর্মের জন্য প্রাথমিক বা প্রকৃত রিয়েল তার যে শেপ, সাইজ শেপ, প্রকৃত বা প্রাথমিক আকার আকৃতি ফিরে পায়, সেই ধর্মকেই বলা হয়, এক মিনিট, সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে এমন একটা ধর্ম তোমরা ঠিক করে লিখে নেবে। তাহলে বস্তুর উপর যখন আমরা বাহ্যিক বল প্রয়োগ করব, বাহ্যিক বল প্রয়োগ করার পর যদি বলটাকে অপসারণ করি, তাহলে প্রথমে ওটাকে বেঁকিয়ে চুরিয়ে নিলাম, আকার আকৃতির পরিবর্তন হলো। এরপর আমরা কি করছি, বস্তু থেকে বলটাকে অপসারণ করছি, সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিলে কি হচ্ছে, সরিয়ে নিলে এই ধরো এই পেন কালি ভরছি, এখানে বল প্রয়োগ করলাম, কালিগুলো ভরলো, ছেড়ে দিলাম, আবার আগের অবস্থায় চলে এলাম। তো খুব জোরে যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু
আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। স্প্রিংকে জোরে টানো, দেখবে তারের মতন হয়ে গেল, সে কিন্তু স্প্রিংয়ের মতো থাকবে না। রবারকে জোরে টানলে ছিঁড়ে যায়, আস্তে করে টানলাম, ইলংগেশন, ছেড়ে দিলাম কন্ট্রাকশন। ইলংগেশন কন্ট্রাকশন হবে অবশ্যই একটা নির্দিষ্ট লিমিট বা সীমা পর্যন্ত বল প্রয়োগ করবে। তার আকার আকৃতি মানে প্রত্যেকটা বস্তুই স্থিতিস্থাপকতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখাতে পারবে, সেই সীমার বাইরে গেলে পারবে না। তখন তার মধ্যে যে ধর্ম চলে আসবে সীমার বাইরে গেলে তাকে বলে প্লাস্টিসিটি বা প্লাস্টিক ধর্ম। যেমন প্লাস্টিকের বোতল বলি আমরা, প্লাস্টিক ধর্ম। এবং তাহলে স্থিতিস্থাপকতা তাহলে কি হলো, বল প্রয়োগ করলাম, আকার আকৃতি পরিবর্তন হলো, বলটা অপসারণ করলাম, যদি ফিরে আসতে পারে তবেই তার মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম আছে। এবং এই সকল বস্তু মানে যাদের স্থিতিস্থাপকতা ধর্ম থাকবে তাদের বলা হবে ইলাস্টিক অবজেক্ট বা স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক এই সকল বস্তুকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু বলা হয়, স্থাপক বস্তু বলা হয়। তার মানে যাদের মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি থাকবে তারাই হলো ইলাস্টিক। ওকে, তাহলে ইলাস্টিক আর প্লাস্টিক এক জিনিস নয়, দুটো কিন্তু আলাদা। ওকে তোলা যাক। ওকে, এবার এই যে বাহ্যিক বলটা প্রয়োগ করছি সেটা ইচ্ছে মতো আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। খুব সাধারণ জ্ঞান থেকেই বুঝতে পারি, খুব জোরে বল প্রয়োগ করলে রবার বা গার্ডার কিন্তু ছিঁড়ে যাবে, স্প্রিং কিন্তু তারের মতন হয়ে যাবে, লম্বা তার, সে কিন্তু আগের অবস্থায় ফিরতে পারবে না। প্লাস্টিকের বোতলে জোরে বল প্রয়োগ করলে বা প্লাস্টিকের বোতলটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে যে লিমিট, বাহ্যিক বলের একটা যে লিমিট আছে তাকেই বলা হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো স্থিতিস্থাপক সীমা। তাহলে এটা হলো বাহ্যিক প্রযুক্ত বলের মান, যে নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বাহ্যিক প্রযুক্ত বলের মান, যে বলটা প্রয়োগ করছি সেই বলের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে, যে নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বস্তুটি স্থিতিস্থাপকতা ধর্ম, স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে, মানে স্থিতিস্থাপকতা ধর্ম দেখায়, সহজ কথা দেখায়, প্রদর্শন করে। এবং যে সীমাকে অতিক্রম করে বল প্রয়োগ করবে, যে সীমাকে অতিক্রম করে বল প্রয়োগ করলে মানে বাইরে গিয়ে, সেই সীমার বাইরে গিয়ে যদি বল প্রয়োগ করি, বস্তুটির প্লাস্টিক ধর্ম প্রকাশ করে। প্লাস্টিক ধর্ম, প্লাস্টিকের উদাহরণ হলো ময়দা। খুব হাস্যকর কথা, প্লাস্টিক হলো ময়দা। কেমন প্লাস্টিসিটি মানে কি, বল প্রয়োগ করলাম, যেমন একটা ময়দা আছে, মা বাড়িতে দেখবি রুটি তৈরি করছে, রাতের বেলা রুটি তৈরি করে যখন ময়দা মেখে রেখে দিয়েছে, তুই কি করলি, আঙুল দিয়ে খোঁচা মারলি, একটা গর্ত হয়ে যাবে, সে কি আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তো প্লাস্টিসিটি হলো এমন একটা ধর্ম, বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে তার মধ্যে যে আকার আকৃতি পরিবর্তন ঘটবে সেটা স্থায়ী হবে, সেখান থেকে সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তার মানে স্থিতিস্থাপক সীমার বাইরে গিয়ে যদি বল প্রয়োগ করি, বস্তুটার যে আকার আকৃতি পরিবর্তন হবে সেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। প্রয়োগ করে অতিক্রম করে যদি বল প্রয়োগ করি বা যে সীমাকে অতিক্রম করে বল প্রয়োগ করা হলে বস্তুটির প্লাস্টিক ধর্ম প্রকাশ পায়। তার মানে তার মধ্যে স্থায়ী
আকার আকৃতির পরিবর্তন ঘটে যাচ্ছে। বোঝা গেল? তাই প্লাস্টিক ব্যাপারটা বোঝা গেল? তাহলে প্লাস্টিসিটি মানে আগের অবস্থায় ফিরে না আসতে পারা, আর ইলাস্টিসিটি মানে আগের অবস্থায় ফিরে আসতে পারা। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে আকার আকৃতি পরিবর্তন আগে ঘটছে। বস্তুটা যদি স্থিতিস্থাপকতা ধর্ম থাকে তবে সে চেষ্টা করছে আমরা যেদিকে বল প্রয়োগ করেছিলাম, যদি কোন একটা ছবি দেখি, ধরো এটা একটা বস্তু, আমরা এই দিক থেকে আর এই দিক থেকে বল প্রয়োগ করলাম, জিনিসটা এরকম বেঁধে গেল, ভেতর দিকে ঢুকে গেল, দুদিক থেকে আমরা এক বল প্রয়োগ করেছি, এই জিনিসটা টুকরে গেছে, বেঁকে গেছে, কিংবা রবারকে নিয়ে বেন্ড করলেও হবে। ছেড়ে দিলাম, ছেড়ে দিলে তার মানে এর আভ্যন্তরে একটা কোনো প্রযুক্ত বলের উল্টো দিকে বল কাজ করছে। যদি এই বলটা না থাকতো, স্থিতিস্থাপকতা ধর্ম যাদের থাকবে তারাই চাইবে কি আগের অবস্থায় ফিরে আসতে। তার মানে আমরা যখন বাইরের দিক থেকে বল প্রয়োগ করলাম, বস্তুটার যে আভ্যন্তরীণ যে স্থিতিস্থাপকতা ধর্ম, সে এখানে ভেতর থেকে একটা বল প্রয়োগ করে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনছে। তার মানে আগে আকার আকৃতির পরিবর্তন ঘটছে। এই যে আকার আকৃতির পরিবর্তন ঘটলো তাকেই বলা হচ্ছে, নেক্সট পয়েন্ট আমাদের, আকার আকৃতির যে পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে বিকৃতি। বিকৃতি, আকার আকৃতির যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলি বিকৃতি। তাহলে কি পেলাম? বিকৃতি মানে, আমি শর্টে লিখছি এবার, আকার ও আকৃতির পরিবর্তন। তো বিকৃতি পরিমাপ করতে গেলে কি করে বিকৃতি পরিমাপ করা হয়? আকার আকৃতি যদি সরু তার হয়, আমার কোনো একটা সরু তার আছে, তাকে আমি নিচের দিকে একটা কোনো ওয়েট ঝুলিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু একটা ইলংগেশন চলে আসবে, দৈর্ঘ্য প্রসারিত হবে। কোনো সরু তারকে এরকম ছিল, সেটাকে আমি একটা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করে এটাকে টেনে লম্বা করে দিয়েছি, কিছুটা বেড়েছে বল প্রয়োগ করার ফলে, এইটুকুনি তার প্রসারণ হয়েছে। এরকম ভাবে হতে পারে। ফুটবলের ব্লাডার, ফুটবলে যখন হাওয়া কমেছে আমরা কি করি? ধরেন একটা ফুটবলের বা কোনো ফাঁপা গোলক আছে, বেলুন জাতীয়, তাকে ফু দিলাম, এটার আকার আয়তন বেড়ে গেল, তাহলে আয়তনটা বৃদ্ধি করা যেতে পারে, আয়তনটা বিকৃতি হতে পারে। বিভিন্ন রকম 3 রকমের বিকৃতি হয়। তো বিকৃতি পরিমাপ করার সূত্র হচ্ছে, যদি দৈর্ঘ্য হয় তাহলে পরিবর্তন বাই প্রকৃত বল, ডেল্টা এক্স বাই এক্স, পরিবর্তন বাই প্রকৃত মান। কি পরিবর্তন বাই কি প্রকৃত মান, সেটা কি করে বুঝবো? ধরো এই তারটার ক্ষেত্রে যদি বললাম তার আছে, তার দৈর্ঘ্য এল, আমি বল প্রয়োগ করলাম, তার এইটুকুনি বাড়লো স্মল এল, তাহলে প্রসারণ হলো স্মল এল। ওকে, তার দৈর্ঘ্য ছিল, প্রকৃত দৈর্ঘ্য ছিল যখন আমি বল প্রয়োগ করে নিয়েছিল ক্যাপিটাল এল, বল প্রয়োগ করার জন্য তার বেড়ে গেল হচ্ছে, একটু জুম করে দেখিয়ে দিই বিষয়টা, এক মিনিট। প্রথমে তারটার দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, আমরা যখন বল প্রয়োগ করলাম তখন তার প্রসারণ হলো স্মল এল। আশা করি সবাই দেখতে পেয়েছে। তাহলে এর ক্ষেত্রে বিকৃতি হলো, নিয়মটা কি বলেছি? পরিবর্তন বাই প্রকৃত মান। তাহলে পরিবর্তন কতটা হলো? এই সূত্র অনুসারে দৈর্ঘ্য বরাবর যদি ভাবি
তখন সেই বিকৃতিকে বলে অনুদৈর্ঘ্য বিকৃতি। তো বিকৃতির কথা যদি বলি তাহলে এর ক্ষেত্রে তারের ক্ষেত্রে আমাদের যে বিকৃতির হিসাবটা চলে আসবে। দেখো তাহলে এই তার ছিল, তার দৈর্ঘ্য L, এখানে বল প্রয়োগ করা হয়নি, 0। তারটাকে আমরা টেনেছি একটা বল দিয়ে, তার জন্য তার বেড়েছে স্মল l, বেড়ে গেছে, এখন একটা বল প্রয়োগ করা হয়েছে F সমান L, তার জন্য এটা তার প্রসারণ হয়েছে। তাহলে বিকৃতি হবে এই তারের ক্ষেত্রে হচ্ছে তারের দৈর্ঘ্য বরাবর যে বিকৃতিটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে সেটা কথা হবে, সূত্র কি? পরিবর্তন বাই প্রকৃত মান, পরিবর্তন বাই প্রকৃত মান। তাহলে পরিবর্তন কতটা হলো? স্মল l, প্রকৃত মান কত? প্রকৃত দৈর্ঘ্য কত? ক্যাপিটাল L। তাহলে তারের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি হলো স্মল l বাই ক্যাপিটাল L। এছাড়াও হয়, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা আমাদের ভালভ আছে, ভালভটাকে আমরা হাওয়া করে, এর আয়তন ছিল ভি আয়তন ছিল, তাহলে প্রকৃত আয়তন ভি। যখন আমরা হাওয়া করলাম এটার আয়তনটা প্রসারিত হলো, কারণ ভেতরে গিয়ে বায়ুটা এর দেওয়ালে চাপ সৃষ্টি করেছে, চাপ সৃষ্টি করে এর আকৃতি পরিবর্তন ঘটিয়েছে। এই যে যতটা বাড়লো তাহলে বললাম স্মল ভি বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধি হলো, আয়তন স্মল ভি বৃদ্ধি, যখন আমরা এটাতে হাওয়া দিয়েছি বৃদ্ধি হলো। তাহলে এই ক্ষেত্রে যে বিকৃতি হলো সেটা হলো আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি হচ্ছে পরিবর্তন হলো স্মল ভি বাই প্রকৃত আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি। তো আমরা দুটো কেস দেখলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতির ক্ষেত্রে। তাহলে আয়তন বিকৃতিটা কি হলো? প্রকৃত আয়তন ছিল ভি, যখন আমরা এটাকে প্রসারিত করেছি তার জন্য ওর আয়তনটা স্মল ভি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের হয়ে গেল স্মল ভি বাই ক্যাপিটাল ভি। অনুদৈর্ঘ্য বিকৃতি হলো জায়গাটা ভালো করে দেখে নেব, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে অনুদৈর্ঘ্য তোমাদের সিলেবাসে অনুদৈর্ঘ্য বিকৃতিটাই আছে, এটাই সিলেবাসে আছে। আচ্ছা, তাহলে বিকৃতি একটা এককবিহীন। তো বিকৃতি দেখতেই পাচ্ছি দৈর্ঘ্যের দুটো দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, আয়তন বাই আয়তন। আর বিকৃতি একটা একক বিহীন মাত্রাবিহীন ভৌত রাশি। আশা করি তোমরা সবাই অঙ্ক দিলে বিকৃতি পরিমাপ করতে পারবে। এরপর যখন আমরা আকার আকৃতির পরিবর্তনটা ঘটিয়ে ফেললাম, আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে ফেললাম, তাহলে তখন মানে বিকৃতি ঘটিয়ে ফেললাম, বিকৃতি ঘটার পর তাহলে বস্তুটার তার যার স্থিতিস্থাপকতা ধর্ম আছে সে কি করছে? তার আভ্যন্তরে একটা বল তৈরি হচ্ছে, যে বলটা বস্তুটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারছে। সেই আভ্যন্তরীণ যে বল, প্রযুক্ত বলকে, প্রযুক্ত বলের সমান মানে যে আভ্যন্তরীণ বল সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পীড়ন, স্ট্রেস। প্রযুক্ত বাহ্যিক বলের বিপরীত অভিমুখে যে সমমানের
আভ্যন্তরীণ বল, আভ্যন্তরীণ বলের প্রভাবে আভ্যন্তরীণ বলের প্রভাবে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসতে পারে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে সেই প্রযুক্ত বলকে, সেই আভ্যন্তরীণ বলকে, আভ্যন্তরীণ বল প্রযুক্ত বলের সমান, তো অঙ্ক করার সময় প্রযুক্ত বলটাই আভ্যন্তরীণ বল, সেই আভ্যন্তরীণ বলকে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে সেই আভ্যন্তরীণ সৃষ্ট বলকে বলা হয় পীড়ন। পীড়ন হলো প্রতি একক ক্ষেত্রফলে আভ্যন্তরীণ সৃষ্ট বল, সেটা হলো পীড়ন। তাহলে পীড়ন সমান আমরা পেলাম বল বাই ক্ষেত্রফল, মানে চাপের একক, বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান তাহলে হলো বল বাই ক্ষেত্রফল। তো এই যে তাহলে পীড়ন, তাহলে পীড়ন বিকৃতির মধ্যে কোনটা আগে ঘটছে? আগে বিকৃতি, এই কারণে বলা হয় পীড়ন ও বিকৃতির মধ্যে হতে। পীড়ন সৃষ্টি হচ্ছে বিকৃতি ঘটেছে বলে, আকার আকৃতি পরিবর্তন হলেই তবেই আভ্যন্তরীণ বলটা সৃষ্টি হবে, নাহলে হবে না। তাহলে পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক, আগে বিকৃতি ঘটতে, বিকৃতি হলো মৌলিক। পীড়ন বিকৃতির মধ্যে কিন্তু বিকৃতি মৌলিক, এটা মনে রাখতে হবে, কারণ বিকৃতি আগে ঘটছে আর পীড়নটা পরে ঘটছে, সেই জন্য পীড়ন বিকৃতির মধ্যে বিকৃতিকেই বলা হয় মৌলিক। পীড়নের একক তো হচ্ছে চাপের একক, বুঝতেই পারছি, এটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে চাপ মানে নিউটন, হচ্ছে আমাদের ডাইভার সেমি স্কয়ার সিজিএস, আর নিউটন পার মিটার, পাস্কেল লিখবে না, নিউটন পার মিটার স্কয়ারই লিখতে হবে, পাস্কেল হলে চাপের একক হয়ে যায়। তাহলে সিজিএস এর 9 পার সেন্টিমিটার স্কয়ার, আর বিষয়টা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। মাত্রা তোমরা করে নেবে, পীড়নের মাত্রা আমরা করিয়েছি হবে। তো এবার চলে আসি, তো যত বেশি পরিমাণ আকার আকৃতির পরিবর্তন হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আকার আকৃতির বেশি পরিবর্তন ঘটলে বিকৃতি বেশি, বিকৃতি যদি বেশি হয় স্থিতিস্থাপকতা ধর্মের জন্য পীড়ন বেশি সৃষ্টি হবে। তার মানে এরপর চলে আসছে নেক্সট টপিক, পীড়ন বিকৃতির সম্পর্ক বা হুকের সূত্র। পীড়ন বিকৃতির সম্পর্ক বা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র কি বলছে খুব লজিক্যালি বুঝে নিই। আমরা কম পরিমাণ যদি বিকৃতি ঘটাই তাহলে পীড়নটা কম সৃষ্টি হবে, বিকৃতি যদি বেশি ঘটায় অবশ্যই সীমার মধ্যে, সীমার বাইরে চলে গেলে পীড়ন অতটা সৃষ্টি হয় না। তো বিকৃতি যদি আমরা কম করি তাহলে পীড়নটা কম হবে, সে খুব সহজে ফিরে আসতে পারবে। আবার বিকৃতি যদি বেশি করি তাহলে সেক্ষেত্রে পীড়নটা বেশি সৃষ্টি হতে হবে আগের অবস্থায় ফিরে আসার জন্য। সেখান থেকেই চলে আসে হুকের সূত্র। কি বলছে? উইদিন দ্য ইলাস্টিক লিমিট, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর
সমানুপাতিক, মানে বিকৃতি যত বাড়বে, এটা যদি y বলি, এটা যদি x বলি, তাহলে বিকৃতি যত বাড়বে yx লিখবো না, তোমাদের পরে কনক্লুশন দিতে একটা কনস্ট্যান্ট আছে। পীড়ন বিকৃতির সমানুপাতিক মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে যত বেশি বিকৃতি ঘটাবো পীড়নটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। মানে আমরা যদি এদিকে বিকৃতি এদিকে পীড়ন দিই, কেমন হবে? বিকৃতি 0, পীড়ন 0, বিকৃতি বাড়ছে, পীড়ন বাড়ছে, পুরো স্ট্রেট লাইনে সমানুপাতিক হারে 1 1 2 2 3 3 করে বাড়তে থাকবে। এখান থেকে পীড়ন ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট E ইনটু বিকৃতি, কারণ কনস্ট্যান্ট আনতে হয় একটা, এই E কে বলা হয় একটা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি E সমান লিখতে পারি কি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। আবার বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার সরু তারের ক্ষেত্রে, সরু তারের ক্ষেত্রে আমরা যদি বিষয়টা আবার ভাবি, একবার এঁকেছি, ধর এখানে একটা উপরে বেঁধে আমরা একটা L দৈর্ঘ্যের তারকে ঝুলিয়ে রেখেছি। এই যে তারটা নিয়েছি, এই যে তার নিয়েছি, তারের প্রস্থচ্ছেদ, মানে এই যদি তারটা ভাবি, মনে রাখবি, তাহলে এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে হচ্ছে এই যে বৃত্ত, সেই তারটা এভাবে ঝুলছে, আমরা বলতে এখানে প্রয়োগ করবো। এটাকে জুম করে একটু দেখি, তারের প্রস্থচ্ছেদ যদি ভাবি, বড় করে দেখাচ্ছি, জিনিসটা কেমন? জিনিসটা কিন্তু এরকম, যদি আমরা একটু জুম করে ব্যাপারটা দেখতে চাই, এইটা হলো প্রস্থচ্ছেদ। এবার আমরা যখন বল প্রয়োগ করছি নিচের দিকে, তার মানে বলটা এখানে কাজ করছে। চিন্তা করে দেখতো প্রস্থচ্ছেদের সঙ্গে বলটা কত ডিগ্রি কোণে কাজ করছে, পরিষ্কার বুঝতে পারবি। দেখ, এই যদি প্রস্থচ্ছেদ হয় তার সঙ্গে লম্ব, জিনিসটা কেমন আছে? এই আমি আরো বড় করে দেখাচ্ছি, এই আমরা বল প্রয়োগ করছি, মানে জিনিসটা কেমন? এরকম যদি ভাবি, তাহলে এখানে লম্ব ভাবে বল প্রয়োগ করছি, তাহলে এটা হচ্ছে লম্ব বল। তাহলে এখানে আমরা বল প্রয়োগ করিনি, এবার যেই বল প্রয়োগ করলাম তারটা কিন্তু একটুখানি ইলংগেটেড হলো, মানে দৈর্ঘ্যটা তার কিছুটা বেড়ে গেছে, মানে বল প্রয়োগ করা হয়েছে। এখানে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে লম্ব বল, প্রযুক্ত বল। তো তারের প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদটা আমরা ধরেছি, এই প্রস্থচ্ছেদ হলো সমান a, মানে এই ক্ষেত্রফল, সূত্র হলো পাই r স্কয়ার। তাহলে তারের প্রস্থচ্ছেদ হলো পাই r স্কয়ার। তো এর ক্ষেত্রে আর দৈর্ঘ্য কতটা বেড়েছে? প্রথমে এতটা ছিল, তাহলে এতটা বেড়ে গেছে, এটা স্মল l আমরা আগেও ধরেছিলাম। তাহলে এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি তাহলে হলো স্মল l বাই ক্যাপিটাল L, আর এখানে পীড়ন যেটা হবে তাকে বলা হবে পীড়নকে অনুদৈর্ঘ্য পীড়ন। সেটা তাহলে হবে কত? বল বাই ক্ষেত্রফল F বাই A। এখানে যদি বলা হতো একটা m ভরের বস্তুকে ঝুলিয়ে দিয়েছে, আমি পরে আসছে, যদি বলতাম এখানে একটা m ভরের বস্তুকে ঝোলানো, তাহলে F সমান, তোমাদের যে অঙ্কগুলো দেবে সেখানে F সমান mg, m ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, হ্যাঁ, এখানে একটা এরম দিল, নিচেরটা m ভরের বস্তুকে ঝুলিয়ে দিই, তাহলে এখানে কত বল কাজ করছে? mg বল। তাহলে F সমান mg বসাতে হবে।
তো এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। তাহলে এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুটো অনুপাতকে যে গুণাঙ্ক, এটা একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, শিখেছি আমরা এই সূত্রে, হুকের সূত্র থেকে। তো এখানে তারের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন মানে পীড়ন বাই বিকৃতি, এই রেশিওটাকে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাকে বলা হয়েছে ইয়ং গুণাঙ্ক। তখন আমি বলছিলাম y দিয়ে কিছু লিখবো না, তো ইয়ং গুণাঙ্ককে y চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই যে ছবি আমরা এঁকেছি, তাহলে ইয়ং গুণাঙ্ক সমান কত আসছে? দেখো f পীড়ন হলে f বাই a, এটাকে বলেছি mg লিখবো, এটা হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা প্রথমে লিখে নিই, তাহলে f বাই a বাই স্মল l বাই ক্যাপিটাল A। তো সেটাকে আমরা কি লিখতে পারি? f কে লিখছি mg l বাই পাই আর স্কয়ার স্মল l। কি বসালাম? যেহেতু f সমান mg, যেহেতু a সমান পাই আর স্কয়ার, অঙ্কে ব্যাসার্ধ দেওয়া থাকবে, পাই আর স্কয়ার করে ক্ষেত্রফলটা নির্ণয় করে নিতে হবে। তাহলে f অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান ইয়ং গুণাঙ্ক। তাহলে আমরা পেয়ে গেলাম f এর জায়গায় বসলো mg, এর জায়গায় বসলো পাই আর স্কয়ার। তাহলে ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের সূত্রটা হলো mgl বাই পাই আর স্কয়ার স্মল l। ক্যাপিটাল L টা হলো প্রকৃত দৈর্ঘ্য, স্মল l টা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, m টা হলো যত ভর ঝুলিয়েছি, যদি 5 কেজি ঝোলাই তাহলে m টা 5, g টা 9.8, SI তে করলে CGS 980, বুঝে নিয়ে করবে। আর তারের ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাস বা ব্যাসার্ধ সেমি মিলিমিটার দেওয়া থাকবে, বসাতে হবে। আর ইয়ং গুণাঙ্কের একক বিকৃতি তো কোনো একক হয় না, তাহলে পীড়নের যে একক মানে নিউটন পার মিটার স্কয়ার SI তে করলে, আর CGS এ করলে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তো এখান থেকে আমরা ইয়ং গুণাঙ্ক সংক্রান্ত সূত্র এবং অঙ্কগুলো করে ফেলব। তো আমাদের সিলেবাসে অন্তর্গত পদার্থের গঠন ধর্ম চ্যাপ্টারে যা যা ছিল, তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের কাজ চ্যাপ্টারটা ভালো করে তৈরি করে ফেলে এই চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন থাকে আমি কিছু অঙ্ক দেবো নেক্সট দিন, তোমাদের গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ থেকে তোমরা করবে, কোশ্চেনগুলো খাতায় লিখে অঙ্কগুলো করার চেষ্টা করবে এই চ্যাপ্টারে কী কী অঙ্ক হতে পারে। আমাদের চ্যাপ্টারটা যেহেতু কমপ্লিট করে ফেললাম, এবার আমরা অঙ্কগুলো একটু করব। অনেকটাই আমরা এগিয়ে ফেলেছি, আমাদের একটা বড় চ্যাপ্টার আমরা শেষ করে ফেললাম। তো চ্যাপ্টারটা পড়ে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করবে, গ্রুপে প্রশ্ন করবে। আর চ্যাপ্টারটা খুব ভালো করে রেডি করে ফেলো, এখন অনেক সময় আছে পড়ার, ঠিক করে লিখে লিখে তৈরি করে ফেলো। আমার ইচ্ছা আছে নেক্সট উইকে একটা আমরা পরীক্ষা নেব। পরীক্ষাটা কেমন, আমি প্রশ্ন নির্দিষ্ট সময় বলে দেবো, প্রশ্নটা আমি দেবো, শর্ট কোশ্চেন বড় কোশ্চেনও থাকবে, শর্ট কোশ্চেনই বেশি দেবো অঙ্ক। তো তোমরা পরীক্ষা দেওয়ার পর খাতা দেখা তো কঠিন ব্যাপার, এখন খাতাটা ছবি দেখে খাতা দেখা যায় না। আমি যেটা করবো ঠিক করেছি, একটা উত্তরপত্র করে তোমাদের দেবো, তোমরা নিজেরাই চেক করবে, পড়াশোনাটা নিজেকেই করতে হবে, তো সেটা নিজেদের দায়িত্ব। তো এইভাবে আমরা একদিন প্র্যাকটিস করতে পারি। তো সেটা পরের সপ্তাহে আমি রেডি করবো, এখন আমি কোনো বলছি না, মোটামুটি পরের সপ্তাহে হোক বা তোমরা রেডি হলে আমাকে জানাবে। আশা করি সামনের সপ্তাহে, আজকে হলো কি বার, শুক্রবার, তো সামনের শনিবারে আমরা পরীক্ষা নিতে পারি। জাস্ট একটা প্রপোজাল দিলাম, তো ডেট চেঞ্জও হতে পারে, তার আগে তোমরা রেডি করো, ঠিক আছে? তো টোটালটা রেডি করে ফেলো চ্যাপ্টারটা সুন্দর করে। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরমাণুর গঠন এবং মৌলের ধারণা, আমরা এটা শুরু করবো নেক্সট দিন। আজকে এই অবধি শেষ করলাম।